টপিকটা হলো পলিউশন থিওরি। টপিক হচ্ছে পলিউশন থিওরি। পলিউশন থিওরি, ওকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে পলিউশন থিওরিটা মানে কিসের বেসিসে, মানে পলিউশন থিওরির মোটিভ কি, মানে কেন পলিউশন থিওরি শেয়ার করবে, পলিউশন থিওরিটা কেন শেয়ার করবে। তা হচ্ছে এরকম যে রিয়াকশন সাকসেসফুল হতে গেলে বা কোনো রিয়াকশন সাকসেসফুল হবে, আর এই রিয়াকশনটা সাকসেসফুল হবে কিনা তার জন্য কতগুলো কন্ডিশন আছে। রিয়াকশন সাকসেসফুলি কমপ্লিট হবে কিনা বা রিয়াকশনটা সাকসেসফুল হবে কিনা তার জন্য কতগুলো কন্ডিশন আছে। সবসময় রিয়াকশন হয় এমন যেমন না, অনেক সব রিয়াকশনই সাকসেসফুলি হয় তাও না। আমরা যে রিয়াকশনকে দেখি যে এই রিয়াকশনটা সাকসেসফুল, তাহলে বুঝতে হবে যে ওই রিয়াকশন কি করতে, যে ক্রাইটেরিয়া ফলো করার কথা, যে কন্ডিশন ফলো করার কথা, সেই কন্ডিশন গুলো ফলো করতে। তো একটা রিয়াকশন কমপ্লিট হতে গেলে যে কন্ডিশন ফলো করতে হয় সেই কন্ডিশন গুলা এই পলিউশন থিওরিতে বলা আছে। সেই কন্ডিশন গুলো নিয়েই এই পলিউশন থিওরি। পলিউশন থিওরির যে পয়েন্ট, এর মধ্যে যেটা ফার্স্ট পয়েন্ট, সেই ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে reactant molecules contact themselves. Reactant molecules contact themselves. হাইড্রোজেন আয়োডিন রিঅ্যাকশন করবে, হাইড্রোজেন আর আয়োডিন কি করবে, রিঅ্যাকশন করবে। তাহলে হাইড্রোজেন আর আয়োডিন যদি রিঅ্যাকশন করতে চায়, তাহলে হাইড্রোজেন আর আয়োডিনকে কি হইতে হবে, কন্টাক্টে আসতে হবে, টাচে আসতে হবে। তাহলে পলিউশন থিওরি দ্য ফার্স্ট পয়েন্ট সেইজ যে রিঅ্যাকট্যান্ট মলিকিউলস কন্টাক্ট দেমসেলস। রিঅ্যাকট্যান্ট মলিকিউলসটা কি হয়, টাচে আসে, কন্টাক্টে আসে। কি হয়, কন্টাক্টে আসে। তো আমরা তো অফকোর্স এটা এগ্রি করবো যে কন্টাক্টে না আসলে তো রিঅ্যাকশন হবে না। নাম্বার টু হচ্ছে reactant molecules collide themselves with sufficient energy. আচ্ছা, ওকে। সেকেন্ড পয়েন্ট কি বলতেছে, reactant molecules collide themselves with sufficient energy। মানে হচ্ছে যে কন্ডিশন 1 ফুলফিল করলো, যে কন্টাক্টে আসছে। তো কন্টাক্টে আসলেও কিন্তু এটা রিঅ্যাকশনকে সিকিউর করে না। কন্টাক্টে আসার পরে তাদের মধ্যে কি হইতে হবে, কলিশন হইতে হবে, এবং সেই কলিশনটা হইতে হবে উইথ সাফিসিয়েন্ট এনার্জি। ব্যাপারটা এরকম, হাইড্রোজেন আর আয়োডিন কি হইলো, কন্টাক্টে আসলো, এন্ড তাদের মধ্যে কলিশন হলো। কিন্তু তারপরেও তাদের দুইটা রেজাল্ট হতে পারে। একটা রেজাল্ট হচ্ছে হাইড্রোজেন আয়োডিনই রয়ে গেল, হাইড্রোজেন এন্ড আয়োডিনই রয়ে গেল। আরেকটা হতে পারে যেটা প্রোডাক্ট,
সেটা প্রোডাক্টটি ফর্ম করলো, তাহলে তুমি অফকোর্স বলবা যে এটা হচ্ছে আনসাকসেসফুল, এটা হচ্ছে আনসাকসেসফুল, আর এটা হচ্ছে সাকসেসফুল। এটা হচ্ছে সাকসেসফুল। তাহলে এটা হচ্ছে আনসাকসেসফুল আর এটা হচ্ছে সাকসেসফুল। তাহলে যেটা আনসাকসেসফুল এখানে কিসের অভাব? সেটা হচ্ছে যে তারা হয়তো এই সেকেন্ড কন্ডিশনটা ফলো করে নাই, দে আর নট কলাইড দেমসেলস উইথ সাফিসিয়েন্ট এনার্জি। আর এখানে যেটা সাকসেসফুল সেখানে হচ্ছে গিয়ে কলাইড দেমসেলস উইথ সাফিসিয়েন্ট এনার্জি। তাহলে কলিশন থিওরির দেয়ার আর 3 পয়েন্ট। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যে রিঅ্যাকটেন্টদেরকে কন্ট্যাক্টে আসতে হবে। এটা বলে সেকেন্ড পয়েন্ট যে কন্ট্যাক্টে আসার পরে তাদের মধ্যে কলিশন হতে হবে এবং সেই কলিশনটা হইতে হবে সাফিসিয়েন্ট এনার্জি, এনাফ এনার্জি অ্যাপ্লাই করতে হবে ওই কলিশনের জন্য। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ফলো করলো, সেকেন্ড কন্ডিশনও ফলো করলো, তারপরেও কি হইতে পারে জানো? একটা রিঅ্যাকশন নাও হইতে পারে, তারপরেও একটা রিঅ্যাকশন ফেল করতে পারে। এই জন্য থার্ড কন্ডিশন সেটা হচ্ছে যে রিঅ্যাকট্যান্ট molecules collide themselves in the suitable area of molecule। থার্ড কন্ডিশন হলো এটা। অর্থাৎ আমরা কি বললাম যে ফার্স্ট কন্ডিশন কন্ট্যাক্টে আসছে, সেকেন্ড কন্ডিশন কলিশন হইছে, সাফিসিয়েন্ট এনার্জি অ্যাপ্লাই করছে, তারপরেও ফেল। সেটা কেন হয়? থার্ড কন্ডিশন রিঅ্যাকশন মলিকিউল কলাইড দেমসেলস ইন দ্য সুইটেবল এরিয়া অফ মলিকিউল। তার মানে তুমি এনাফ এনার্জি অ্যাপ্লাই করছো কলিশনের সময়, কিন্তু সেটা এমন জায়গা দিয়ে অ্যাপ্লাই করছো যে জায়গা দিয়ে অ্যাপ্লাই করে তুমি সাকসেসফুল হইতে পারো নাই। তার মানে যেখানে সেখানে অ্যাটাক করলে হবে না। সাপোজ এটা হলো কার্বন। এখন এই কার্বনের কাছে দেখো ক্লোরিন আছে আর হাইড্রোজেন আছে। কার্বনের সাথে 3টা ক্লোরিন, একটা হাইড্রোজেন আছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা ক্লোরিন অ্যাটম দেখো এই ক্লোরিন অ্যাটমটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে। কাকে ডিসপ্লেস করবে? হাইড্রোজেনকে। অ্যাজ ইফ লাস্ট অফ অল কার্বন টেট্রাক্লোরাইড হবে। লাস্ট অফ অল কি হবে? কার্বন টেট্রাক্লোরাইড হবে। এখন এই মলিকিউল থেকে ক্লোরিন হাইড্রোজেনকে কি করবে? ডিসপ্লেস করবে। এখন ক্লোরিন আর এই মলিকিউলের মধ্যে কি হচ্ছে? কলিশন হচ্ছে। ক্লোরিনের সাথে এই মলিকিউলের কি হইতেছে? কলিশন হইতেছে। এখন ক্লোরিন হাইড্রোজেন যে এন্ডে আছে সেই এন্ডে যায় হাইড্রোজেনকে ডিসপ্লেস করতেছে। হাইড্রোজেনকে সে যখন ডিসপ্লেস করে তাইলে তখন ক্লোরিন কি হয়? হাইড্রোজেনের জায়গায় বসতে পারে। কিন্তু এমন যদি করে যে ক্লোরিন যায় এই দিক থেকে অ্যাটাক করে, ক্লোরিন এই মলিকিউলটাকে অ্যাটাক করছে, বা কিছু ক্লোরিন, সব ক্লোরিন তো কিছু ক্লোরিন এদিক দিয়ে অ্যাটাক করছে, কিছু ক্লোরিন এদিক থেকে অ্যাটাক করছে। তো কোন ক্লোরিন এই ক্লোরিনের রেজাল্ট দিতে পারবে? এই অ্যাটাকের রেজাল্ট দিতে পারবে? ক্লোরিন যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে কি সে রেজাল্ট দিতে পারবে? যত এনার্জি দিক না কেন এদিক থেকে সে রেজাল্ট আনতে পারবে? তার মানে কলিশন, প্রথম কথা হলো কন্ট্যাক্টে আসতে হবে। কন্ট্যাক্টে আসার পরে কলিশন হতে হবে, সাফিসিয়েন্ট এনার্জি দিতে হবে, এবং শেষ পর্যন্ত সাফিসিয়েন্ট এনার্জিও ফেল করতেছে। তাহলে বুঝতে হবে যে সমস্যা কোথায়। তার মানে হচ্ছে যে যেদিক থেকে অ্যাটাক করার কথা, যেটা কমফোর্ট জোন, যেটা সুইটেবল জায়গা, সেখান দিয়ে যদি কেউ অ্যাটাক না করে, মানে যেদিক দিয়ে অবস্টাকল বেশি, যেদিকে রিপালশন, সেই সব জায়গাতে অ্যাটাক করলে তো লাভ হবে না। তাইলে এই 3টা হচ্ছে পয়েন্ট অফ কলিশন থিওরি। দেন একটা রিঅ্যাকশন সাকসেস হবে, কন্ট্যাক্টে আসবে, কলিশন হবে, এন্ড সুইটেবল এরিয়া দিয়ে কলিশন হবে। তাহলে একটা রিঅ্যাকশন সাকসেস দেখবে। এটার নামই হচ্ছে কলিশন থিওরি।
this is known as collision theory. Remember, যদি তোমাকে বলে যে explain collision theory, that this is the explanation of collision theory. I hope you understood. এরপরে টপিক হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। ট্রানজিশন স্টেট থিওরি, তাহলে রিঅ্যাকশনের দুইটা থিওরি শেয়ার করি আমরা, না? একটা হচ্ছে কলিশন থিওরি, একটা ট্রানজিশন স্টেট থিওরি। কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। ট্রানজিশন স্টেট থিওরি কি বলে শোনো। ট্রানজিশন স্টেট থিওরি কি বলে? আচ্ছা, এই থিওরিতে যে কথাগুলো বলা থাকে তা হচ্ছে এরকম যে রিঅ্যাকশন মানে হচ্ছে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। ফলো কেয়ারফুলি। রিঅ্যাকশন মানে, রিঅ্যাকশনের মিনিং হলো কি, যে রিঅ্যাকশন মানে হলো যে বন্ড ব্রেক করবে দেন বন্ড ফর্ম করবে। রিঅ্যাকশন মানে হচ্ছে বন্ড ব্রেক করবে এন্ড বন্ড ফর্ম করবে। তারপরে রিঅ্যাকশন মানে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং, যেটা আমি প্রিভিয়াস যেতে বলেছি। তাহলে রিঅ্যাকশন মানে হচ্ছে বন্ড ব্রেক করবে পরে বন্ড ফর্ম করবে। ট্রানজিশন স্টেট থিওরি কি বলে? ট্রানজিশন স্টেট থিওরি বলে যে সব রিঅ্যাকশন, অল রিঅ্যাকশন প্রসিড, all reaction proceed such a way, all reaction proceed such a way, বা all reaction proceed through a state, through a state, একটা স্টেটের মধ্যে দিয়ে যায়, where bond of reaction and bond of product, bond of reaction and bond of product become equilibrium, becomes equilibrium। বুঝো নাই? বুঝিয়ে দিচ্ছি। আগে লেখাটা লিখে নেই। all reaction are passed through a, again, all reaction are passed, proceed, move, যেটা তখন মনে পড়ে বলবো through a state, এমন একটা স্টেটের মধ্যে দিয়ে যায়। all reaction are passed through a state where bond of reactant and bond of product, bond of reaction and bond of product become equilibrium, this state is called transition state। ওই স্টেটটাকে বলে ট্রানজিশন স্টেট। এটাই হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। তাহলে কলিশন থিওরির পরে এটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। তাহলে কি বলতেছে? all reaction are passed through a state where bond of reaction and bond of product become equilibrium। তার মানে তারা এমন এক সময় তৈরি হয়, এমন একটা অবস্থা তৈরি হয় যে সময় রিঅ্যাকটেন্টের বন্ড আর প্রোডাক্টের বন্ড ইকুইলিব্রিয়ামে চলে আসে, and this state is called transition state। আর ওই স্টেটটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। আর এটাই হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ট্রানজিশন স্টেট, তোমাকে আস্ক করবে হোয়াট ইজ ট্রানজিশন স্টেট থিওরি, যাই আস্ক করে দিস ইজ দ্য অ্যানসার। থিওরি বললেও এটা, ট্রানজিশন স্টেট বললেও এটা। তো এবার আসো এটার এক্সপ্লেনেশন কি বুঝাইতে চাচ্ছে। মনে করো এর সাথে বিসি মলিকিউলের রিঅ্যাকশন হইতেছে, এ এর সাথে বিসি মলিকিউলের কি হচ্ছে? রিঅ্যাকশন হচ্ছে, হয়ে এবি প্লাস সি তৈরি হইছে। এমনটা এবি মলিকিউলের সাথে সি রিঅ্যাকশন করছে, এবি মলিকিউলের সাথে সি এর রিঅ্যাকশন হইছে, হয়ে এ প্লাস বিসি মলিকিউল প্রডিউস হইছে। মলিকিউল হলো এবি, রিঅ্যাকশন করছে সি এর সাথে, এবি মলিকিউল সি এর সাথে রিঅ্যাকশন করছে, করে এ
ডিসপ্লেস হওয়ার পরে বিসি মলিকিউল হয়েছে, তাহলে এবি মলিকিউল হইতেছে কি বিসি মলিকিউল। বলা হচ্ছে এরকম যে এমন একটা স্টেটের মধ্যে দিয়ে যাবে, এই যে সেই স্টেট, এমন একটা স্টেটের মধ্যে দিয়ে যাবে যেখানে এইটা হলো বন্ড অফ রিঅ্যাকট্যান্ট, এই যে বন্ড অফ রিঅ্যাকট্যান্ট, আর এটা কি বন্ড অফ প্রোডাক্ট, এই যে বন্ড অফ প্রোডাক্ট। তার মানে বলা যেতে পারে এটা হলো ওল্ড আর এটা হচ্ছে নিউ। তার মানে এক বন্ড ব্রেকিং, তোমরা মনে রাখবা বন্ড ব্রেকিং জাস্ট হচ্ছে কি একটা রিঅ্যাকশন মানে হচ্ছে বন্ড ব্রেকিং দিয়ে শুরু হবে, একটা রিঅ্যাকশন মানে তো বন্ড ব্রেক দিয়ে শুরু হবে। তো যখনই না বন্ড ব্রেক হয়, বন্ড ব্রেক হওয়ার উইদিন শর্ট টাইমেই বন্ড ফর্ম করতে শুরু করে। অর্থাৎ এমন না যে বন্ড সব ব্রেক করবে তারপরে ফর্ম করতে শুরু করবে, এমন না। মানে এমন না যে বন্ড ব্রেক হবে তারপরে ফর্ম হবে, বন্ড ব্রেক হয়ে যাবে, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাবে, তারপরে বন্ড ফর্ম করতে শুরু করবে, ব্যাপারটা এমন না। মানে বন্ড ব্রেক করতেছে সিমিলটেনিয়াসলি বন্ড ফর্ম করতে শুরু করে দেয়। চিন্তা করো একবার ব্যাপারটা, বন্ড ব্রেক করতেছে কিন্তু বন্ড ব্রেকিংটা শুরু হতে হতেই বন্ড ফর্মিংটাও সিমিলটেনিয়াসলি স্টার্ট হয়ে যায়। তাহলে দুইটা দিক থেকে যদি প্রসেসটা স্টার্ট হয়ে যায়, তোমরা জানো তো যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যদি দুইটাই প্যারালাল চলতে থাকে তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে চলে আসে না। তাই এখানে হইতেছে যে বন্ড ব্রেকিংটা হচ্ছে এর মধ্যে সিমিলটেনিয়াসলি বন্ড ফর্মিংও শুরু হয়ে গেছে। তো এমন একটা সময় হয় যে সময় তুমি নিজেই বুঝতে পারবে না যে বি যাবে কোন দিকে। এমন একটা অবস্থা হবে যে বি যাবে কোন দিকে, মানে বি এমন একটা অবস্থায় থাকবে যে বি সি এর সাথেও যাইতে পারে, আবার বি এর সাথেও ফিরে আসতে পারে। এইটাকে বলে ইকুইলিব্রিয়াম। কারণ বন্ড ব্রেকিং বন্ড ফর্মিংটা সিমিলটেনিয়াসলি হয়। যখন এটা সিমিলটেনিয়াসলি হয় তখন কি হয়, এই বি একটা কমপ্লেক্স অবস্থায় পড়ে যায়, বি একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পড়ে যায়, বি এমন একটা অবস্থায় চলে আসে যে নতুন বন্ড ফর্ম করতে পারে অথবা পুরানো বন্ড ফর্ম করতে পারে, দুইটাই ফর্ম করতে পারে, নতুনটাও ফর্ম করতে পারে পুরানটাও ফর্ম করতে পারে। তুমি মনে করছো যে এটা কেন হবে, হ্যাঁ হইতেই পারে। তাহলে এই এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম স্টেট, এটাই হচ্ছে সেই ট্রানজিশন স্টেট। তার মানে হচ্ছে কোন রিঅ্যাকশনই এই ট্রানজিশন স্টেটকে ডিনাই করতে পারে না, কোন রিঅ্যাকশনই এই ট্রানজিশন স্টেটকে বাইপাস করে যেতে পারে না, এই ট্রানজিশন স্টেট হয়েই যেতে হবে, একটা রিঅ্যাকশনকে এই ট্রানজিশন স্টেট হয়েই যেতে হবে। অর্থাৎ এভাবেই আস্তে আস্তে কি হয়, বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং ট্রানজিশন স্টেটে আসে, এসে তারপরে কি হয়, কিছু রিঅ্যাকটেন্টের প্রোডাক্টে যায়, কিছু রিঅ্যাকটেন্টে ফিরে আসে, কিছু প্রোডাক্টে যায়, কিছু রিঅ্যাকটেন্টে ফিরে আসে, এইভাবে আস্তে 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 করে করে এই হয় পার হয়। এখন তুমি বলতে পারো স্যার ইকুইলিব্রিয়াম হইলে তো এটা জীবনেও শেষ হবে না, মানে এটা তো কনসেপ্ট যে স্যার এটা তো তাহলে কোনোদিনও বি এর কাছেও যাইতে পারবে না, বি কখনো এর কাছে এসে পড়বে না, যেহেতু ইকুইলিব্রিয়াম, আর আমরা জানি যে ইকুইলিব্রিয়াম নেভার কমপ্লিট। এটা আবার ওইভাবে দেখলে হবে না, এটা আবার ওই দিক থেকে দেখলে হবে না, এটাকে এইভাবে দেখো যে এইটা হচ্ছে এবি বন্ড ভাঙার একটা ইনিশিয়েটিভ। এবি বন্ড ভাঙতে শুরু করে, এবি বন্ড ভাঙে এবং বিসি বন্ড ফর্ম করে, কিন্তু ইকুইলিব্রিয়ামে আসছে, ইকুইলিব্রিয়ামে আসার পরের কথা, ইকুইলিব্রিয়ামে আসতে হয়। আমি তো বলি নাই যে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, আমি বলছি ইকুইলিব্রিয়ামে আসতে হয়। ইকুইলিব্রিয়ামে আসবে, আসার পরে সে যদি এই বিসি বন্ড যদি সাস্টেইন করে, বিসি বন্ড যদি মনে করো যে এবি বন্ডকে ওভারকাম করতে পারে, তাহলে বিসি বন্ডের দিকে চলে যাবে, আর ওভারকাম না করতে পারলে ফিরে আসবে। আর যারা ফিরে আসবে তারা একবারে ফিরে আসবে না, তার আবার ইনিশিয়েটিভ নিবে, আবার পার হইতে চেষ্টা করবে। বিষয়টা অনেকটা এরকম, একটা ওয়াল পার হইতেই হবে, একটা ওয়াল পার হইতে হবে। এখন মনে করো তিনজন মনে করো জাম্প করার জন্য তিনজনই মুভ করার পরে কি হচ্ছে জানো, একজন এই পাশে পৌঁছতে পারছে, আরেকজন কি হচ্ছে এইখানে এসে ধাক্কা লেগে আবার পিছনে ফিরে আসে। তখন যে পিছনে ফিরে আসে সে দেখলো যে না আমার তো মনে হয় আরেকটু পিছন দিকে রান করা লাগবে, অথবা আমাকে আরো হাইটে রান করা লাগবে, তাহলে সে আবার রান করে আবার পার হবে, মানে এইভাবেই চলতে থাকে। এটার নাম হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি।
এরপরেরটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এরপরে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি কি? দ্য মিনিমাম এনার্জি of reactant। অ্যাক্টিভেশন এনার্জি কি সেটা এখন শেয়ার করব। দ্য মিনিমাম এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট, which is required, দ্য মিনিমাম এনার্জি না, রিঅ্যাকট্যান্ট না বলে, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের ব্যাপার না, তো আমরা শুধু এনার্জিটাকেই বলি। দ্য মিনিমাম এনার্জি which is required, বুঝো, দ্য মিনিমাম এনার্জি which is required, তার মানে অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে একটা রিকোয়ার্ড এনার্জি। দ্য মিনিমাম এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড, এখন কথা হচ্ছে যে এই এনার্জি দিয়ে করবো কি, কি জন্য দরকার, হুইচ ইজ রিকোয়ার্ড, কি জন্য, টু টু দ্য মিনিমাম এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু অবটেইন বা টু রিচ বলি পৌঁছানো আর কি, বা ওখানে যাওয়া, টু রিচ ট্রানজিশন স্টেট of molecule is called activation energy। আচ্ছা, তার মানেটা কি দাঁড়ালো দেখো, the minimum energy which is required to reach, কোথায় রিচ করতে চাই, ট্রানজিশন স্টেটে। তার মানে ট্রানজিশন স্টেটে আসার জন্য যে সেটা যা শেয়ার করলাম, ওই ট্রানজিশন স্টেটে আসার জন্য রিঅ্যাকট্যান্টদেরকে বা মলিকিউলকে একটা মিনিমাম এনার্জি কি করতে হয়, গেইন করতে হয়, বা একটা মিনিমাম এনার্জি অ্যাকোয়ার করতে হয়। কি জন্য, শুধু ট্রানজিশন স্টেটে আসার জন্য, শুধুমাত্র ট্রানজিশন স্টেটে আসতে চাই, একটা মলিকিউল ট্রানজিশন স্টেটে আসতে চায়, যদি আসতে চায় তার জন্য তাকে একটা এনার্জি অ্যাকোয়ার করতে হয়, তাকে একটা এনার্জি গেইন করতে হয়। যে এনার্জিটা তাকে গেইন করতে হবে এটার নামই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। দ্য মিনিমাম এনার্জি which is required to reach transition state of the molecule is called activation energy। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে কি বলে, the difference of energy between initial state and transition state of molecule is called activation energy। এই ডেফিনেশনটাও মানে মেনশন করা যায়। এই ডেফিনেশন আর এই ডেফিনেশন একই জিনিস। দেখো কিভাবে, এই ডেফিনেশন বলতেছে দ্য ডিফারেন্স অফ এনার্জি বিটুইন ইনিশিয়াল স্টেট এন্ড ট্রানজিশন স্টেট, ইনিশিয়াল স্টেট আর ট্রানজিশন স্টেট, এই দুইটা স্টেটের মধ্যে যে ডিফারেন্স অফ এনার্জি ওইটা অ্যাক্টিভেশন এনার্জি। তো কথা তো একই হইল, তোমার কাছে 200 টাকা আছে, একটা জিনিস কিনতে 500 টাকা লাগবে, তোমার রিকোয়ারমেন্ট কত, আর 300 টাকা। আমি যদি বলি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন 200 এন্ড 500, তাহলে কি সেটা 300 টাকাই তো হবে, ঠিক কি না? তোমার রিকোয়ারমেন্ট কত, ডিরেক্ট 300 টাকা। তোমার রিকোয়ারমেন্ট কত, আমি কোশ্চেন বললাম তোমার রিকোয়ারমেন্ট কত, তোমার এটা কেনার জন্য কত লাগবে, তুমি বলো 300 টাকা, এসে আমি বললাম তোমার রিকোয়ারমেন্ট কত, তুমি ঘুরে বলতেছো যে আমার কাছে আছে 200 টাকা, ওটা তো কিনতে লাগবে 500 টাকা, আমার কাছে তাইলে তো কত টাকা লাগবে, ডিফারেন্স কত, 300 টাকা, তাহলে 300 টাকা লাগবে। ওই ঘুরে বলা আর কি, একই তো হইল।
যে কতটুকু এনার্জি লাগবে আমার ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য, আর এটা বলতেছে যে ইনিশিয়াল আর ট্রানজিশনের যে ডিফারেন্স অফ এনার্জি ওইটাই অ্যাক্টিভেশন এনার্জি। একই তো কথা হলো। তাহলে ওভারঅল এই হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি। এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে খুবই ভাইটাল, তা হলো পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। এদিকে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর এইদিক হচ্ছে প্রোগ্রেস। পটেনশিয়াল এনার্জি, প্রোগ্রেস, পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে প্রোগ্রেস। ধরে নিচ্ছি কিছু পটেনশিয়াল এনার্জি 10, 20, 30, 40, 50, 60, 70, 80 ধরে নিলাম 10 থেকে 80 পর্যন্ত। পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে যে এনার্জিটা কেউ হোল্ড করে। পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে যে এনার্জিটা কোন বডি কি করে আগে থেকেই তার কাছে ডিপোজিট। এটা পটেনশিয়াল এনার্জি মানে মনে করবা যে এটা তার কাছে ডিপোজিট, এটা তার কাছে আছে। যেমন ওই যে ওই সময় দেখালাম 200 টাকা আছে, 500 টাকা লাগবে, তাহলে এই যে 200টা কি, তাহলে সেটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ডিপোজিটটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, কতটা আমার কাছে আছে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামের জন্য এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে প্রোগ্রেস। এই হচ্ছে তোমার ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা ট্রানজিশন, আর এটা হলো ফাইনাল। ইনিশিয়াল স্টেট, ট্রানজিশন স্টেট, ফাইনাল স্টেট। ইনিশিয়াল স্টেট মানে কি, ওই যে এ বি প্লাস সি, ফাইনালে কি হয়েছিল এ প্লাস বি সি, আর এইটা কোনটা এ ডট বি ডট সি। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট, আর এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। তুমি কি বলছিল হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? তোমরা বললা কি জানো অ্যাক্টিভেশন এনার্জি কি বললা, যে দা মিনিমাম এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড, দা মিনিমাম এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু অবটেইন টু রিচ ট্রানজিশন স্টেট। অর্থাৎ একটা রিঅ্যাকশনকে ট্রানজিশন স্টেট আসার জন্য, রিঅ্যাকশনকে ট্রানজিশন স্টেট আসার জন্য একটা মিনিমাম এনার্জি অ্যাকোয়ার করতে হবে, একটা মিনিমাম এনার্জি তাকে অবটেইন করতে হবে। ওই মিনিমাম এনার্জিটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই গ্রাফে অ্যাক্টিভেশন এনার্জি কত, এই গ্রাফে অ্যাক্টিভেশন এনার্জি কত? তাহলে সেকেন্ড ডেফিনেশনে যাই, যে দ্য ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ট্রানজিশন, ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ট্রানজিশন। তাহলে ধরো অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে ইএ, অ্যাক্টিভেশন এনার্জি হলো ইএ দিয়ে আমরা এক্সপ্রেস করি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত, এইখানে যে এনার্জি ওইটা মনে করো ই এক্স, এখানে যে এনার্জি সেটা মনে করো ই এক্স, আর এইখানে যে এনার্জি ওইটা মনে করো ই ক্যাপিটাল এ। ই ক্যাপিটাল এ কিন্তু সাবধান, এটা কিন্তু ই স্মল এ। আর এইখানে যে এনার্জি ওইটা হচ্ছে ই ক্যাপিটাল বি। আচ্ছা, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত, ই এক্স মাইনাস ই এ, ই এক্স মাইনাস ই এ। তার মানে ট্রানজিশন স্টেটের এনার্জি আর ইনিশিয়াল স্টেটের এনার্জি ডিফারেন্স হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে ট্রানজিশন স্টেটের এনার্জি কত 80, ইনিশিয়াল স্টেটে কত 20, ডিফারেন্স কত 60। তাহলে এটা কিলো জুলে আছে এবং পার মোল। তাহলে কি হলো অ্যাক্টিভেশন এনার্জি 60 কিলো জুল পার মোল। অ্যাক্টিভেশন এনার্জি কত এখানে 60 কিলো জুল পার মোল। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি এই গ্রাফে হলো স্যার ইবি তে কি স্যার 10 nm এ গেছে নাকি স্যার 20 আছে? না না এটা নিচে তো 10 ওকে স্যার। আচ্ছা,
তাহলে ঠিক আছে, তুমি যেটা কোশ্চেন করছো তুমি অ্যান্সার করো, যে অ্যাক্টিভেশন এনার্জি কত রিভার্স রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কত, তাহলে এটা বলবা না? 70। তাই না? হ্যাঁ, তাহলে সেটা হবে 70। তাহলে সেটা বুঝলাম না স্যার। মানে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি, মানে ফরওয়ার্ডের জন্য অ্যাক্টিভেশন এনার্জি 60, কিন্তু ব্যাকওয়ার্ডের জন্য তো এইটাই ইনিশিয়াল। রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের এনার্জি কি সমান থাকে নাকি? রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের এনার্জি কি সমান থাকে না। তাহলে রিঅ্যাকট্যান্টের যে টার্গেট প্রোডাক্টের সেই টার্গেটই হবে এমন কি কথা? তাও না, এক একজনের টার্গেট তার মতো, ঠিক কিনা? রিঅ্যাকট্যান্টের টার্গেট, প্রোডাক্টের টার্গেট, রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্টের টার্গেট বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক কিনা? তাইলে এটা রিঅ্যাকট্যান্টের টার্গেট, তার মানে এটা ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি, আর এটা হলো প্রোডাক্টের টার্গেট, যেটা প্রোডাক্টের টার্গেট সেটা ব্যাকওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এই এইটা এই মানে ইনিশিয়াল টু ট্রানজিশন অ্যাক্টিভেশন এনার্জি, ওইটা অ্যাক্টিভেশন এনার্জি, কিন্তু ওটা প্রোডাক্টের অ্যাক্টিভেশন এনার্জি, আর এটা রিঅ্যাকট্যান্টের অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, তাইলে আমরা মানে আইডিয়া পেয়ে গেলাম যে এইটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এই জন্য এইটাকে বলা হয় এনার্জি হিল। এটা হচ্ছে কি এনার্জি হিল। স্যার তাহলে কি স্যার প্রোডাক্টের বেলায় স্যার ইনিশিয়াল স্টেটটা হচ্ছে ওই ট্রানজিশন স্টেটটাই? না, দুইজনের ট্রানজিশন একই, রিঅ্যাকট্যান্টের ট্রানজিশন আর প্রোডাক্টের ট্রানজিশনটা একই ট্রানজিশন, ইনিশিয়াল আলাদা। ইনিশিয়াল তো বললাম না, ইনিশিয়াল তো তার মানে ডিপোজিট তার নিজের কাছে কত আছে, বুঝলেন কথাটা? তোমার কাছে 100 টাকা আছে, আর প্রিন্সের কাছে 100 টাকা আছে, তোমাদের দুইজনের কাছে তোমার কাছে 100 টাকা আছে, প্রিন্সের কাছে 200 টাকা আছে, কিন্তু জিনিস কিন্তু 1000 টাকা দিয়ে, তোমাদের দুইজনেরই কি রিকোয়ারমেন্ট সমান? তা তো না, ঠিক কিনা? কিন্তু প্রোডাক্টের দাম তো 1000 টাকাই থাকবে, প্রোডাক্টের দাম কি আবার তোমার জন্য একরকম ওর জন্য একরকম হবে নাকি, ঠিক কিনা? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এইটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর যেটাকে বলা হয় এনার্জি হিল। আচ্ছা, অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি হলো এমন একটা এনার্জি যেটা গেইন না করলে তুমি ট্রানজিশন স্টেটে আসতে পারবে না, আর ট্রানজিশন স্টেটে যদি না আসতে পারো তাহলে তুমি এক স্টেট থেকে আরেকটা স্টেটে যাইতেও পারবে না, রিঅ্যাকশন থেকে প্রোডাক্টে বা প্রোডাক্ট থেকে রিঅ্যাকশনে আসতে পারবে না, ঠিক কিনা? তুমি চেঞ্জ হইতে পারবে না। তার মানে কি অ্যাক্টিভেশন এনার্জি গেইন না করলে ট্রানজিশন স্টেটে আসতে পারবে না, ট্রানজিশন স্টেটে আসলে তুমি রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট বা প্রোডাক্ট থেকে রিঅ্যাকশনেও যাইতে পারবে না। তার মানে অ্যাক্টিভেশন এনার্জি যদি অবটেইন না করো তাহলে তুমি রিঅ্যাকশনই করতে পারবে না। কিন্তু মজার একটা ব্যাপার কি জানো, অ্যাক্টিভেশন এনার্জি গেইন কইরাও ফেল করতে পারে, অ্যাক্টিভেশন এনার্জি গেইন করার পরেও কি করতে পারে, ফেল করতে পারে। যেমন এইটার এক্সাম্পল অনেকে অনেক চমৎকার এক্সাম্পল দিবে, তা আমার যে সময় যেটা মনে পড়ে আমরা সেই প্রথম দিব। মনে করো এখন যেটা মনে পড়তেছে, মনে করো বললাম যে বুয়েটে এক্সাম দেওয়ার জন্য এ প্লাস পাইতে হবে, ব্যাপারটা এই, বুয়েটে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এ প্লাস পেতে হবে। তাইলে কথাটা এই না যে এ প্লাস না পেলে বুয়েটের অ্যাডমিশন টেস্ট দেওয়া যায় না, এ প্লাস না পেলে বুয়েটের অ্যাডমিশন টেস্ট দেওয়া যায় না, কিন্তু এ প্লাস পাওয়ার পরে বুয়েটের অ্যাডমিশন টেস্ট দিলে কি অ্যাডমিট হওয়া যায়? সবাই অ্যাডমিট হতে পারে? সবাইকে অ্যাডমিট হতে পারে? পারে না, কেউ পারে কেউ পারে না, ঠিক কিনা? তাহলে ওই যে এ প্লাসটা হলো অ্যাক্টিভেশন এনার্জির মতো, এ প্লাসটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির মতো। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কোয়ালিফাইং এনার্জি, অর্থাৎ তোমাকে কোয়ালিফাই করে দেয়, কারণ আমি তখন দেখাইলাম না যে ট্রানজিশন স্টেট থেকে ফিরে আসে, বলছিলাম না আমি যে ট্রানজিশন স্টেট থেকে ফিরে আসে। তাহলে ট্রানজিশন স্টেটে আসতে হবে, কিন্তু আইসা যে তুমি যাইতে পারবা তা কিন্তু না, আবার তুমি ফিরে আসবা, হয়তো কেউ ফিরেও আসবে, আবার হয়তো বা আবার চান্স নেবে, আবার পার হবে, কিন্তু তুমি পার না হয়ে পারবা না, অ্যাক্টিভেশন এনার্জি না নিয়ে যেতে পারবা না। কিন্তু যে অ্যাক্টিভেশন এনার্জি গেইন করার পরেও যে সবাই প্রোডাক্টে যাইবে তাও কিন্তু না, সেখান থেকেও অনেকে ফিরে আসতে পারে।
এই টাইপের একটা এনার্জি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, এইবার আসো একটা দিক, সেটা হচ্ছে আজকের ক্লাসটা কটা বাজে? 27 বাজে গেছে, 10 মিনিট যাবে। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট, ডিসকানেক্ট হয়েও না। 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এখানে না আরেকটা ডিফারেন্স আছে, সেটা কি জানো? ইবি মাইনাস ইএ আছে না? আরেকটা ডিফারেন্স আছে কিন্তু, ইবি মাইনাস ইএ। এই ডিফারেন্সেরও কিন্তু একটা মিনিং আছে জানো? আর এই ডিফারেন্স হলো ডেল্টা এইচ। এই ডিফারেন্সই হচ্ছে কি ডেল্টা এইচ, ঠিক না? ডেল্টা এইচ এর আইডিয়া কি? ডেল্টা এইচ কি? রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের, বা প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টের এনার্জি ডিফারেন্স তো ডেল্টা এইচ। প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টের যে ডিফারেন্স অফ এনার্জি, সেটাই তো ডেল্টা এইচ। তাহলে এটাই তো ডেল্টা এইচ। তার মানে ডেল্টা এইচ কত? ডেল্টা এইচ কত? 10 মাইনাস 20, তার মানে মাইনাস 10 কিলোজুল পার মোল। তার মানে এই পটেনশিয়াল ডায়াগ্রাম থেকে না তুমি আরেকটা জিনিসও বের করতে পারবা, তা হচ্ছে ডেল্টা এইচ কত। তাও বলতে পারবা যে ডেল্টা এইচ কত। তো ডেল্টা এইচ মানে কি, মানে বুঝতে পারছি জানো? ইবি মাইনাস ইএ। ডেল্টা এইচ হচ্ছে ইবি মাইনাস ইএ, মানে ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দিতে হয়। তাহলে মাইনাস ডেল্টা এইচ। এখান থেকে একটা ডিসিশন আসছে, কি ডিসিশন জানো? ডিসিশন হচ্ছে ইট ইজ এক্সোথার্মিক। দেখছো, ইট ইজ এক্সোথার্মিক। তাহলে কত কিছু এটার ভিতরে আসছে। এখানে অ্যাক্টিভেশন এনার্জি 60 কিলোজুল পার মোল। ফরওয়ার্ডের দিক থেকে বলতেছি, ডেল্টা এইচ হলো যে মাইনাস 10 কিলোজুল পার মোল, আর এটা এক্সোথার্মিক। এগুলো হচ্ছে তোমার অবজারভেশন। পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামে থেকে তোমার অবজারভেশন হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি কত, তোমার অবজারভেশন হচ্ছে ডেল্টা এইচ কত, এন্ড তোমার অবজারভেশন হচ্ছে কি এটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। তাহলে এটা কি স্যার? এখানে যে স্যার দুইটা অ্যাক্টিভেশন এনার্জি বের করলাম স্যার, কোনটা কি হিসেবে কাউন্ট হচ্ছে? আমরা এটাকে ফরওয়ার্ডের দিক থেকে দেখি। আমরা শোনো, তুমি যে কোনো রিঅ্যাকশনকে এক্সোথার্মিক বলো, সেটা তো ফরওয়ার্ডের জন্য বলো, জানো তো? তুমি যেটাকে এন্ডোথার্মিক বলো, সেটা কিন্তু ফরওয়ার্ডের জন্য বলো, বলো না? আরে তুমি কোন রিঅ্যাকশনকে এক্সোথার্মিক বলো, তুমি কি জানো যে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে এক্সোথার্মিক, ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক? কিন্তু তুমি কি এন্ডোথার্মিক বলো? বলো না, তুমি বলো তো এক্সোথার্মিক। তাহলে তুমি কোনটা বলো? ফরওয়ার্ডেরটা বলো। কোনটা বলো? ফরওয়ার্ডেরটা। তাহলে আমরা যখন কোনো ডিসিশন দেই, ফরওয়ার্ডে ডিসিশন দেই। কিন্তু আমাদের কাছে যদি রিভার্স ডিসিশন চায়, আমাদের কাছে যদি রিভার্স ডিসিশন চায়, তাহলে কিন্তু আমাকে বলে দিতে হবে যে রিভার্সটা বলো, ঠিক না? ফরওয়ার্ডেরটা কোশ্চেন করলে আমাকে কিন্তু বলতে হবে না যে ফরওয়ার্ডেরটা বলো, ঠিক না? কিন্তু ব্যাকওয়ার্ড চাইলে, রিভার্সটা চাইলে কিন্তু আমাকে বলে দিতে হবে আমি যে রিভার্সটা কি, ঠিক না? অর্থাৎ কোনো কিছু মেনশন না করলে ফরওয়ার্ডই বুঝি আমরা, ঠিক না? তাহলে এই পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম এই 10, 20, 30, 40, 50, 60, 70 আর 80 দিলাম। 20 দিয়ে শুরু করে আমি এবার 30 দিয়ে থামলাম, বুঝলো না? এটা আরেকটা। তাহলে এটা কি প্রগ্রেস, আর এটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। পিই দিয়ে বোঝানো যায় পটেনশিয়াল এনার্জি, এত কিছু লেখা লাগে না। পিই, পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তাইলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি কত? 20 থেকে 80 আগের মতোই আছে, তো 60, ঠিক কিনা? এইখানে ডেল এইচ কত? বাট এইবার ডেল এইচটা চেঞ্জ হয়ে গেছে, এদিকে 20 এদিকে 30, তাই না? এবার কি 30 থেকে 20, 30 মাইনাস 20, তার মানে 10 কিলোজুল। 10 কিলোজুল, তবে এবার কি পজিটিভ। পজিটিভ হইলে কি হয়? এন্ডোথার্মিক। পজিটিভ হলে কি হয়? এন্ডোথার্মিক। তাহলে এই একটা এক্সোথার্মিক আর এটা হচ্ছে এন্ডোথার্মিক। এগুলো হলো পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম।
এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, এটা হচ্ছে এন্ডোথার্মিকের জন্য। এগুলোকে বলা হয় পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। এটাই নোন অ্যাজ পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, রিমেম্বার। আচ্ছা, এবার আসো, কোশ্চেনটা এরকম যে হাউ অ্যাক্টিভেশন এনার্জি কন্ট্রোল রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন, হাউ অ্যাক্টিভেশন এনার্জি কন্ট্রোল রেট অফ রিঅ্যাকশন। অর্থাৎ তোমার অ্যাক্টিভেশন এনার্জি কিভাবে রেট অফ রিঅ্যাকশনকে কন্ট্রোল করে। আসলে এটা বুঝাতে চাচ্ছি কি জানো, বুঝাতে চাচ্ছে যে অ্যাক্টিভেশন রেট অফ রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জির উপরে ডিপেন্ড করে। মানেটা কি? মানেটা হচ্ছে একটা রিঅ্যাকশন কি স্লো হবে না ফাস্ট হবে তা অনেকটাই ডিপেন্ড করে তার অ্যাক্টিভেশন এনার্জির উপর। মনে করো একই রিঅ্যাকশন, মানে একই রিঅ্যাকশন এমন ভাবে বললা যে এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ওই রিঅ্যাকশনের ওই একই রিঅ্যাকশন এটা হচ্ছে যে ধরো মেথড 1 আর এটা মনে করো মেথড 2, এটা মেথড 1 এ আর হচ্ছে মেথড 2, সেম রিঅ্যাকশন। মেথড 2 তে যায় দেখলা যে এই, তাহলে এইটা হচ্ছে মেথড 1 আর এটা হলো মেথড 2, একই রিঅ্যাকশনের এটা মেথড 1 এটা মেথড 2। তাহলে তোমরা তো ইজিলি বলতে পারো যে কোন রিঅ্যাকশনটা ভ্যালোসিটি বেশি, কোন রিঅ্যাকশনটা রেট অফ রিঅ্যাকশন মোর, কোন রিঅ্যাকশনের রেট মোর। ডেফিনেটলি ওইটার, তাই না? ডেফিনেটলি ওটার। কেন? কারণটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটা কি জিনিস। অ্যাক্টিভেশন এনার্জি তো বললাম না যেটা এনার্জি হিল, যেটাকে ওভারকাম করতে হয়, সো দ্যাট এইটা হাইট যত বেশি হবে। মনে করো এই হাইটের কারণে 100টা মলিকিউলের মধ্যে 100টা মলিকিউলের মধ্যে এই হাইটের কারণে এট এ টাইমে ধরো 10টা মলিকিউল পার হইতে পারে। এই হাইট দিয়ে 100টার মধ্যে 10% মলিকিউল কি হইতে পারে এট এ টাইমে পার হইতে পারে, এট এ টাইমে। আর আমি যখন হাইটটা একটু কমিয়ে দিব, আমার সেই 100টা মলিকিউলের মধ্যে দেখা গেছে 20টা মলিকিউল এট এ টাইমে কি হইবে, ওভারকাম করবে। ব্যাপারটা কি রিয়েলিস্টিক না? ব্যাপারটা কি একেবারে রিয়েলিস্টিক না? তুমি আমি জাম দিব, অনেকে জাম দিবে, যেটা ওভারকাম করবে জাম দেওয়ার জন্য সেইটার হাইট যত বেশি থাকবে তত কম পিপল ওটা একসাথে পার হইতে পারবে। যত তুমি হাইট কমিয়ে দিবা তত বেশি মানুষ একসাথে পার হবে। কথাটা কি রিয়েলিস্টিক না? অ্যাক্টিভেশন এনার্জির ব্যাপারটা তো তাই। অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে, অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে তোমার কি হবে, অ্যাক্টিভেশন এনার্জি কম হলেই তত বেশি মলিকিউল কি হবে একসাথে অ্যাক্টিভেটেড হবে এবং একসাথে প্রোডাক্টে যাবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট রিঅ্যাকশন রেট বাড়বে। তার মানে একটা রিঅ্যাকশন রেট কি কম না বেশি সেটা তো অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করবে। অ্যাক্টিভেশন এনার্জি কেমন সেটা দেখে বলা যাবে যে এই রিঅ্যাকশনটা স্লো না ফাস্ট। ইভেন তুমি যদি মনে করো একটা রিঅ্যাকশনকে ফাস্ট করতে চাও তাহলে তোমাকে অ্যাক্টিভেশন এনার্জি কমাইতে হবে, ঠিক কিনা? তোমাকে অ্যাক্টিভেশন এনার্জি কি করতে হবে, কমাতে হবে। এনিহাউ অ্যাক্টিভেশন এনার্জি কমাইতে হবে, অ্যাজ ইফ তুমি জানো ওটা তাড়াতাড়ি গেইন করতে পারো। হলো স্যার একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য কি অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্ট হতে পারে? একটা পার্টিকুলার রিঅ্যাকশন মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে, মানে টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন সব যদি ঠিক থাকে, মানে তুমি যে টেম্পারেচারে করছো, যে প্রেসারে করছো, যে কনসেন্ট্রেশনে করছো, ওইটা ঠিক রাখলে ওইটা তুমি আজকে করো, কালকে করো, 1 বছর পরে করো, অ্যাক্টিভেশন এনার্জি ওইটাই থাকবে। তুমি যদি টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন চেঞ্জ করো তাহলে অ্যাক্টিভেশন এনার্জি চেঞ্জ হবে। কথা বলছো নাই? জি স্যার। ওকে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জির এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আইডিয়াটা। অ্যাক্টিভেশন এনার্জির এটাই হচ্ছে কি আইডিয়া অফ অ্যাক্টিভেশন এনার্জি। রিমেম্বার, আমি একটা এমসিকিউ দিয়ে ক্লাস শেষ করবো। অ্যাক্টিভেশন এনার্জি of a forward reaction is 60 kilojoule. If heat of reaction
is plus 20 kilojoule, then what will be the activation energy for reverse reaction? এই এমসিকিউটা দিয়ে আমরা আজকে কাজ শেষ করব। অ্যান্সার হচ্ছে 20 কিলোজুল, 20 কিলোজুল, 40 কিলোজুল, 60 কিলোজুল নাকি 80 কিলোজুল। এই কোশ্চেনের সলিউশন কেমনে করব দেখো। কি বলছে, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে 60 কিলোজুল। ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি 60 কিলোজুল, আর হিট অফ রিঅ্যাকশন বলছে 20 কিলোজুল প্লাস। তাহলে বলতেছে যে অ্যাক্টিভেশন এনার্জি কত রিভার্স রিঅ্যাকশনের, বলতে পারবা? যে তাহলে রিভার্স রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কত? 40 কত? 40। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ফ্যান্টাস্টিক। কতটা বুঝে বলছো? আমি আশা করি বুঝেই বলছো। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি ছিল। বিষয়টা হলো, তুমি কি করবে জানো? তুমি একটা পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম হয় ড্র করবা নয় চিন্তা করবা, হয় ড্র করবা নয় চিন্তা করবা। যে ইনিশিয়াল ট্রানজিশন, এই যে ইনিশিয়াল থেকে ট্রানজিশনে চিন্তা করো, অসুবিধা নেই। ইনিশিয়াল থেকে ট্রানজিশনে যাওয়ার পরে তুমি ইনিশিয়াল আর ট্রানজিশন তো ঠিক থাকবে। এরপরে তুমি কি রিঅ্যাকশনটাকে এক্সোথার্মিক দেখতে চাও নাকি এন্ডোথার্মিক দেখতে চাও? ব্যাপারটা এমন না? তুমি যদি এক্সোথার্মিক দেখতে চাও তাহলে এই কোডটা, ঠিক কিনা? অর্থাৎ তুমি রিঅ্যাকশন থেকে প্রোডাক্টের এনার্জি কমিয়ে দিলা। আর তুমি যদি মনে করো না আমি এটাকে এন্ডোথার্মিক করব, তাহলে তুমি ডেফিনেটলি রিঅ্যাকশন থেকে প্রোডাক্টকে বাড়ায় দিবা, ঠিক কিনা? তাহলে যখন তারা বলছে যে অ্যাক্টিভেশন এনার্জি 60 আর ডেল এইচ হচ্ছে +20, আমি বুঝে গেছি যে এটা একটা এন্ডোথার্মিক প্রসেস। যার কারণে আমি ইনিশিয়াল থেকে ট্রানজিশনে যাওয়ার পরে রিঅ্যাকশন থেকে এন্ডোথার্মিক করছি। করার পরে আমি এবার ফলো করব যে আমাকে যে 60 কিলোজুল বলছে আসলে এই পরিমাণটা 60 কিলোজুল, ঠিক কিনা? আর আমার কাছ থেকে চাইছে কোন পরিমাণটা? এই পরিমাণটা। তাইলেই তো তুমি বুঝতে পারবা যে এই 60 সাথে আমি 20টাকে প্লাস করবো না মাইনাস করবো, ঠিক কিনা? অ্যান্সার অবশ্যই হয় 40 হইতো নয় 80 হইতো, ঠিক কিনা? 20 আর 60 হওয়ার কোনো লজিকই নাই, ঠিক কিনা? এখানে 20 আর 60 হওয়ার কোনো কারণ আছে? মিনিমাম মানে কোশ্চেনের অ্যান্সার হিসেবে 20 আর 60 কোনোভাবে এখানে কিনা গ্রান্টেড না, হয় 40 নয় 80। এখন ডিসিশন হচ্ছে কোনটা, ঠিক কিনা? তো যখন এন্ডোথার্মিক, তার মানে তুমি বুঝে গেছো যে এইটা আপে থাকবে। আপে থাকা মানে তোমার কাছে এইটা জানতে চাইছে। এইটা জানতে চাইলে কি তোমার মাথা কাজ করতেছে না? বুঝতেছো না তুমি 60 থেকে কম, 60 থেকে কম, কতটুকু কম হবে? এই 20 কম হবে, আনসার 40। আর যদি আমি এটা -20 দিতাম তাহলে কোনটা আনসার হইতো? 80 হইতো না? কারণ তখন তুমি এইভাবে যেতা এবং তুমি তখন মনে করতা যে আমার কাছ থেকে এইটা চাইছে, তার মানে 60 সাথে এবার আমি 20 যোগ করবো। মনে থাকবে? ইট ইজ গুড কোশ্চেন, ভালো এমসিকিউ না? সো দ্যাট এটা একটা এই এমসিকিউ দিয়ে আমি আমার সেশন আজকের মতো শেষ করলাম। তাহলে আমাদের টার্গেট কি ছিল? সলিউশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি এন্ড অ্যাক্টিভেশন এনার্জি কনসেপ্ট এন্ড স্পেশালি পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। ওকে?